গাইজ ওয়েলকাম ব্যাক টু আনাদার ভ্লগ। গাইজ আজকে গুয়াহাটিতে আমাদের সেকেন্ড দিন। আর আজকে যদিও আমাদের গুয়াহাটিতে কোনো স্টে ছিল না, মানে প্ল্যান অনুযায়ী আমাদের গুয়াহাটিতে থাকার কথা ছিল না। আমাদের প্ল্যানটা একটুখানি চেঞ্জ হয়েছে ট্রেনের 12 ঘন্টা লেটের জন্য। আগামীকাল অর্থাৎ 24 তারিখ সকালবেলা ট্রেন থেকে নামার কথা ছিল, দিয়ে ওখানে তখনই শিলং চলে যাওয়ার কথা ছিল, এখানে নেবে শিলং। আর আজকে আমাদের শিলংয়ে সাইট সিন ছিল, কিন্তু যেহেতু ট্রেন এত লেট করেছে সেহেতু এখানে কালকে আমাদের স্টে নিতে হলো, কারণ অত রাত্রেবেলা শিলং যাওয়াটা ঠিক নয়। তো আজকে ভোরবেলা, এখন কটা বাজে ভোর ঠিক বলবো না, এখন 7:30 বাজে ঘড়িতে। তো আজকে আমরা বেরিয়েছি শিলং যাওয়া বলে। শিলং এখান থেকে 3 থেকে 4 ঘন্টার পথ, যা আমাদের ড্রাইভার দাদা বলেছে। আজকে আমাদের এই গাড়িতে যেতে যেতেই মোটামুটি কিছু কিছু সাইট সিন কভার করে নিতে হবে, নাহলে বেশি কিছু দেখতে পাবো না। 8টা থেকে 2-3টে অবধি রাস্তা বন্ধ থাকে কাজের জন্য, এর ভেতরে যা আছে ক্রস করে যেতে হয়। পশ্চিমবঙ্গ থেকে আসার পর গুয়াহাটি শহরের রাস্তাঘাট দেখে আমার একটা কথাই মনে হতে লাগলো, সরকার যদি সত্যিকারেরই সাধারণ মানুষের কল্যাণ চায় তাহলে কি না কি হতে পারে। এখান থেকে শিলং কত কিলোমিটার? শিলং 100 কিলোমিটার। যে হোটেল থেকে বেরিয়েছি, আমাদের ড্রাইভার কাকু আর গুগল ম্যাপসের মতে গুয়াহাটি থেকে শিলং এর ডিস্টেন্স হচ্ছে 100 কিলোমিটার, আর এই যাত্রাপথে আমাদের সময় লাগবে 3 ঘন্টা মতো। এই সোজাটা কাজিরাঙ্গা চলে গেছে, আর এই পাশটা হচ্ছে শিলং, তাই তো? ওই যে আমরা শিলং। রাস্তার কথা যদি বলতেই হয়, দুই রাস্তার মাঝে যে এই ডিভাইডারটা, এটা শুধু দুটো রাস্তাকে ডিভাইড করেছে এমনটা নয়, এটা দুই রাজ্য মেঘালয় ও আসামকেও ডিভাইড করেছে। ডিভাইডারের বাঁ দিকটা হচ্ছে আসাম আর ডান দিকটা হচ্ছে মেঘালয়। লোকের মুখে শুনেছি গুয়াহাটি থেকে শিলং এর রাস্তা নাকি খুবই সুন্দর হয়, আজকে নিজের চোখে দেখে তা পুরোই বিশ্বাস হয়ে গেল। গুয়াহাটি থেকে শিলং এর পথে এই ন্যাশনাল হাইওয়ে 6 এত অপরূপ সুন্দরের কারণই হলো পাহাড় আর নীল আকাশ, আর সেই সাথে তুলোর মতন মেঘ। গাইজ এখন সময় ঘড়িতে বলছে 9টা বেজে 10 মিনিট, আর আমরা হাফ রাস্তা অলমোস্ট কভার করে দিয়েছি শিলং আসার পথে। আর ভিউটা জাস্ট চেক করো, ভিউটা মানে কি সুন্দর, মানে রাস্তাটা NHAI দ্বারা বানানো, কি সুন্দর। একটা রেস্টুরেন্টে আমি ঢুকেছি, এখানে আমি খাবার দাবার বলেছি, ছোলে ভাটুরে। এবার দেখি কি কি দেয় না দেয়। পাহাড়ি খাবার শুনেছি একটু টেস্ট কম হয়। ওয়েদারটাও খুবই ভালো, মানে আকাশে মেঘ ঘুরে বেড়াচ্ছে, নীল পুরো আকাশ, নিচে পুরো পাহাড়, ন্যাশনাল হাইওয়ে। আর এখানে আমাদের ধাবাটা। যারা যারা শিলং যাবেন তারা এই হোটেলটা নিশ্চয়ই খেতে পারেন। এটা পুরো ভেজ হোটেল, ডিজন ভেজ এই নামের হোটেল। এটা একদম হাইওয়ের ওপরই। এখান থেকেই ব্রেকফাস্টটা সেরে বাকি রাস্তাটা কভার করব। এখানে এসে দেখছি এই খাবারগুলো পাওয়া যাবে। আর আমি অর্ডার করেছি ছোলে ভাটুরে, যেটা 140 টাকা নিচ্ছে। 2টো ছোলে ভাটুরে দেবে, মোটামুটি পেট ভরে যাওয়ার মতো খাবার। আর লাঞ্চের মধ্যে এই জিনিসগুলো আছে, পনির পকোড়া, তারপর স্টিম রাইস, এই জিনিসগুলো আছে, সবই ভেজ মোটামুটি। এরকম সাইজের সব ভাটুরে দিয়েছে, অনেক বড় বড়। এটা হচ্ছে ঘুগনি। ভাটুরগুলোর সাইজ একবার জাস্ট দেখো, রুটির থেকেও বড়। আমাদের ওখানে পেটাই পরোটাগুলো যেরকম হয় সেরকম সাইজের এখানে সব ভাটুরে। ভাটুরেগুলো খেলাম, ভাটুরিগুলোর টেস্ট কিন্তু ভালো, মানে ওখানকার লুচিরই মতো, ওয়েস্ট বেঙ্গলের লুচিরই মতো। কিন্তু ছোলার তরকারিটাই বলবো অতটা রিচ করেনি, অতটা তেল নয়, কিন্তু ভাটুরেগুলো মোটামুটি ভালো। ছোলে ভাটুরে, হ্যাঁ, স্যুপটাও খুব সুন্দর। ও স্যুপ খাচ্ছে নি আবার। স্যুপ আর ভাটুরেকে টেনে কত দিবি? ভাটুরেটাকে টেনে 9 দেবো, আর স্যুপটাকে টেনে 10 দেবো। এই মেঘালয় রাজ্য মূল 3টে পাহাড়ের ওপর অবস্থিত, খাসি হিলস, জয়ন্তিয়া হিলস এবং গারো হিলস। আর মেঘালয়ের রাজধানী শিলং খাসি হিলসের ওপর অবস্থিত। মেঘালয় ঘুরতে আসার সিজন কখন? ওই তো সিজন ঢুকতেছি, এখনই অক্টোবর নভেম্বর এই টাইম। তখন তো আমার যেমন ধরো পরীক্ষা শেষ হবে, পুজো বন্ধ হবে, ওই টাইম থেকে শুরু হয়। আর কখন খালি মানে থাকে ফাঁকা সিজন, কখন অফ সিজন? সামার ভ্যাকেশনে একবার ফুল থাকে। আর জানুয়ারি না, বর্ষার সিজনে যখন না বর্ষার সিজনই ওই সামার ভ্যাকেশন যেগুলো পড়ে। শীতকালে তো ওয়াটারফলগুলো সব থাকে, শুকিয়ে যায়। তো
ড্রাইভার কাকুর সঙ্গে কথা বলে জানতে পারলাম যে মেঘালয় ঘুরতে আসার পারফেক্ট সময় হলো গরমের ছুটি মানে জুন জুলাই মাসে এবং শরৎকালে মানে সেপ্টেম্বর অক্টোবর মাসে। এই সময় প্রত্যেকটা ঝর্ণার জল পুরো ভর্তি থাকে আর একটা আদর্শ সময় মেঘালয় উপভোগ করার জন্য। এই যাত্রাপথে আমাদের প্রথম সাইট সিন হলো উমিয়াম লেক। এই উমিয়াম লেক একটি মানুষের তৈরি লেক, যেটা কিনা শিলং থেকে মাত্র 17.2 কিলোমিটার দূরে এবং গুয়াহাটি থেকে শিলং যাওয়ার পথেই পড়বে। গুয়াহাটি থেকে 80 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ করে আমরা চলে এলাম উমিয়াম লেক। আজকে ওয়েদার খুব ভালোই আছে উমিয়াম লেকে, অসুবিধা কোনো কিছু নেই। রাস্তা থেকেও তো উমিয়াম লেক দেখা যাচ্ছে, কিন্তু রাস্তায় সব জায়গায় নো পার্কিং জোন করে দিয়েছে। এখানে ঢুকতে গেলে তোমাদেরকে পার হেড 50 টাকা করে টিকিট কাটতে হবে। আমি মা বাবা বোন মিলে টোটাল লেগেছে আমাদের 200 টাকা। এটা হচ্ছে সেই ফেমাস উমিয়াম লেক, যেই লেক থেকে আর কি বোটিং টোটিং সব কিছু করা যায়। এখানে আসলে আমি বলবো বোটিং না করতে, কারণ এখানে বোটিংয়ের চার্জ হচ্ছে 1200 টাকা পার হেড। আমার মতো একটু এক্সপেন্সিভ। আর যারা ভিউ টিউ নিতে চাও তারা এরকম বড় বড় প্ল্যাটফর্ম করা আছে, এই প্ল্যাটফর্ম থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো লেকের ভিউটা নিতে পারবে। আর বোটিং করতে চাইলে ওখানে বোটিং পয়েন্ট আছে, বোটিং থেকে ওখানে 1200 টাকা দিয়ে বোটিংও করতে পারবে। ওয়েদারটা যেহেতু না সুন্দর, সেহেতু লেকটা এখান থেকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, খুব মনোরম একটা দৃশ্য। এখান থেকে চারপাশে পাহাড়, মাঝখানে একটা লেক, আর জলের কালারটাও কিন্তু এক দুর্ধর্ষ কালার, মানে গ্রিন ব্লু, আকাশের রিফ্লেকশনটা পড়েছে। একটা মানে এনভায়রনমেন্ট বলে না যেটাকে, মানে অ্যাম্বিয়েন্স, যেটাকে এনভায়রনমেন্ট ভুল বলছি, অ্যাম্বিয়েন্স। সেই অ্যাম্বিয়েন্স কিন্তু লেকটার দিকে আবার তাকালেই কিন্তু বোঝা যায় হ্যাঁ আমরা মেঘালয়তে আসি। যারা ফটোগ্রাফি করতে পছন্দ করো না, মেঘালয় তাদের জন্য স্বর্গের থেকে কম কিছু নয়। আরে অসাধারণ ভিউ, খুব মজা, খুব মজা। ওয়েদার যদি একমাত্র ভালো থাকে না, তবেই লেকটা কিন্তু সুন্দর লাগবে। যদি হালকা হালকা বৃষ্টি আর আকাশে যদি মেঘ চলে আসে, হালকা একটুখানি জলের কালারটা ফিকা ফিকা টাইপ হয়ে যাবে। আজকে কিন্তু ওয়েদারটা যেমন দেখতে পাচ্ছ একদম ফার্স্ট ক্লাস আছে, ফার্স্ট ক্লাস যেটাকে বলে, মানে এটা এই ওয়েদারটাই দরকার এরকম মেঘালয় উপভোগ করার জন্য। ওপর থেকে ওখান থেকে নেমে এসে এরকম একটা ভিউ পয়েন্টে উঠে আমরা লেকের ভালো ভিউ পাবো। এরকম খানিকটা ভিউ আছে লেকের এখান থেকে। উমিয়াম লেকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পর আমরা চলে গেলাম আমাদের দ্বিতীয় গন্তব্য, অর্থাৎ ডন বস্কো মিউজিয়াম। ডন বস্কো মিউজিয়ামে পৌঁছেছি। এখন ঘড়িতে সময় বলছে দুপুর 12:30। আর একটা জিনিস আমি দেখলাম, যেখানে এইটা হচ্ছে মিউজিয়াম আর এইটা হচ্ছে একটা কলেজ, যেখানে সব বাচ্চারা একসাথে বসে টিফিন খাচ্ছে। এখানে সব ট্যুরিস্টরা ঘুরতে আসছে। এটা আমার দেখে একটু অবাকই লাগলো, কারণ যেখানে স্কুল সেখানেই ট্যুরিস্ট প্লেস, সেখানেই সব কিছু। লোকেরা বিশাল ওপেন এখানে। এখানে ডন বস্কো মিউজিয়ামের টাইম হচ্ছে সামার সিজনে 1 ফেব্রুয়ারি টু 30 নভেম্বর, ঠিক আছে, 9:30 থেকে বিকেল 5:30 অবধি। আর লাস্ট এন্ট্রি হচ্ছে 4:30 PM, মানে বিকেল 4:30। আর শীতকালে মানে 1 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি অবধি, সেটা শীতকাল চলে এখানে, 9:30 থেকে 4:30 অবধি আর কি মিউজিয়ামে গেট খোলা থাকে। আর লাস্ট এন্ট্রি হচ্ছে 3:30, মানে 1 ঘন্টা আগে লাস্ট এন্ট্রি নিয়ে নেয় এরা। এটা হচ্ছে এদের কন্ট্যাক্ট নাম্বার। অ্যাডাল্টের জন্য 100 টাকা, স্টুডেন্ট অ্যাবাভ 12 এটার জন্য প্রুফ লাগে, একটা স্টুডেন্ট আইডি লাগে। এটা হলে 20 টাকা অফ। আর 5 বছর টু ক্লাস 12 অবধি, মানে এটা একটা এ অবধি, সেটা হচ্ছে 50 টাকা অবধি। চাইল্ড আপ টু 4 ইয়ার্স হচ্ছে ফ্রি। এই ডন বস্কো মিউজিয়ামে ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউড নেই। আর তোমরা যদি ফটোগ্রাফি করতে চাও তাহলে 100 টাকা দিয়ে আনলিমিটেড ফটোগ্রাফি মোটামুটি করতেই পারো। তো ভেতরে যা দেখলাম মোটামুটি সব কিছুই আছে, একটা নর্মাল মিউজিয়ামে যা থাকে। এই কলকাতার মিউজিয়ামের মতো না, ভেতরে মানে যা আছে সেটা একটা বেসিক এডুকেশন সব স্টুডেন্টরা পেয়েই যাবে। আর সামনে স্কুল আছে, আমার মনে হয় স্কুলের স্টুডেন্টরাও এই মিউজিয়ামে পড়াশোনা করতে যায়।
ডন বস্কো মিউজিয়াম থেকে যখন বেরোলাম তখন সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে, তাই ড্রাইভার কাকুকে বললাম আর কোনো সাইট সিন নয়, এবার সোজা খেতে নিয়ে চলুন, বাকি সাইট সিন নয় খাওয়া দাওয়ার পরেই করা যাবে। এরকম একটা হোটেলে খেতে এসেছি, বাঙালি হোটেলে এখন। আর এরকম একটা থালি দিয়েছে, ভেজ থালি, যার মধ্যে ডাল আছে, একটা মিক্স ভেজ আছে, উচ্ছে আছে, আর একটা সবজি আছে, পাঁপড় আছে, লেবু আছে, পেঁয়াজ আর ভাত, 3টে থালি নেওয়া হয়েছে। আর থালির সঙ্গে এবার যদি কেউ মাছ বা চিকেন বা কোনো নন ভেজ নিতে চায় তারা হচ্ছে সেটাও নিতে পারে। খাবার দাবারগুলো কিন্তু অতটাও রিচ ছিল না, ভালোই ছিল, একটা হালকা পাতলার মধ্যে বাঙালি রেস্টুরেন্ট, বাঙালি খাবার দাবার ভালো, মোটামুটি পাহাড়ি খাবার যেরকম হয় হালকা একটু আলাদা, কিন্তু অতটা যে রিচ সেটা বলবো না। ডাল ফালগুলোর মধ্যে তেল তেমন ভাসছে না, ভালো খাবার মোটামুটি। তো একটা ভেজ থালি হচ্ছে 100 টাকা, চিকেন যদি নাও তোমরা তাহলে 160 টাকায় ফুল প্লেটে 4 পিস চিকেন থাকে। বিভিন্ন রকম মাছ অ্যাভেলেবেল আছে, যেমন বোয়াল মাছ, কাতলা মাছ, ইলিশ মাছ, এগুলো সব অ্যাভেলেবেল আছে, এবার বিভিন্ন রকম দামের, কিন্তু মাছের দাম কিন্তু চিকেনের থেকে বেশি, এটা আমি যা দেখলাম। 10-এ কত রেটিং? 8। পাঁপড়? যে 3টে বেজে 15 মিনিট আর আমরা চলে এসেছি কাফানোগ্লাট পার্কে হচ্ছে টিকিট অ্যাডাল্টদের জন্য ₹20 টাকা, আর চিলড্রেন আন্ডার 5 ইয়ার্স অফ এজ লাগবে না। এন্ট্রি গেট থেকে ঢুকেই প্রথমে লেফট সাইড রাইট সাইডে গাছ লাগানো আছে, সানফ্লাওয়ার গাছ, অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো। এখানে রাস্তা চলে যাচ্ছে একটা, আর এখানে একটা পার্ক লন টাইপের করা আছে যেখানে বসে লোক আড্ডা ফাড্ডা দিতে পারবে। পাশেও সেম, এই পাশেও রাস্তা চলে যাচ্ছে, আর এখানে একটা চেস অ্যারিনা বলে একটা লন তৈরি করে রেখেছে যেখানে বসে আর কি লোক গল্প টল্প করতে পারবে। আর এমনি এটা বাচ্চাদের মেনলি খেলার জায়গা। এখানে মাঝখানের দিকে একটা ঝর্ণা করা আছে, প্রচুর গ্রিনারিতে ভর্তি। এরকম গ্রিনারি যদি আমাদের ওখানেও থাকতো তাহলে আমাদের টেম্পারেচারটাও হয়তো এরকমই থাকতো। এখানে এরকম বাঁশবাগান টাইপের বন এখানে বানানো আছে, আর্টিফিশিয়াল কিনা জানি না, মনে হয় এটা ন্যাচারাল। যারা এমনি ঘুরতে চাও বা সময় কাটাতে চাও, একটা ফ্রি সময় যেখানে না কোনো টেনশন থাকবে, শুধু একটু ফটোগ্রাফি চাই আর একটা পার্টনার থাকলে তো ভালোই হয়, তাদের জন্য এই জায়গাটা খুব ভালো। মানে ঘুরতে পারবে, বসতে পারবে, আড্ডা দিতে পারবে। এখান দিয়ে আরেকটু আগিয়ে এলেই একটা পুকুর টাইপের আছে যেখানে এর মাছ একদম কিলবিল করছে। এরকম যদি বিস্কুট কেউ ছড়িয়ে দিতে পারে তাহলে মোটামুটি 100-150 মাছ, বাপরে বাপ, পুরো 100-150 মাছ, আর বড় বড় কাতলা মাছ পুরো, মানে আমি দেখে অবাক হয়ে যাচ্ছি। চারপাশে পুকুর, দূরে দূরে বড় বড় বৃক্ষ গাছ, মাছ, অ্যাম্বিয়েন্সটা মোটামুটি দারুণ। এখান দিয়ে এসে এখান দিয়ে হয়ে এই ব্রিজটার এপাশ থেকে এসে এখানে একটা দারুণ পার্ক আছে যেখানে বাচ্চারা বড়রা সবাই মিলে একটা খুব ভালো আর প্রিসিয়াস সময় কাটাচ্ছে। টেম্পারেচার যদি বলি এখন শিলংয়ের হালকা হালকা ঠান্ডা, মানে শীতের দুপুরবেলা কলকাতার যেরকম ঠান্ডা থাকে সেরকম আর কি ঠান্ডা, না বেশি গরম না বেশি ঠান্ডা, সেরকম টাইপের একটা ফিলিং। আমি এরকম হাত কাটা জামা পরে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আমার মাইল্ড টেম্পারেচার, আমাদের হোটেলে কোনো ফ্যান নেই, উল্টে হিটার আছে। হিটার রাত্রেবেলা চালাতে হবে কিনা জানি না, বাট একটা মাইল্ড ঠান্ডা, মডারেট ঠান্ডা যেটাকে বলে। থেকে আসার পর এই সেকশনটা হচ্ছে বাচ্চাদের খেলাধুলো করার জায়গা, মেনলি ছোট ছোট বাচ্চারা। এখানে স্লিপ ক্লিপ এগুলো সব আছে, স্লিপ নেট যেরকম নিকো পার্কে আর কি থাকে। এখানে বসার এরকম টাইপের চেয়ার, মানে বাচ্চাদেরই টোটাল এই জায়গাটা পার্ক টাইপের করা আছে।
পার্কটার একটা নতুনত্ব হলো জাস্ট ভিউটা দেখো এইখান থেকে, জাস্ট এখান থেকে আবার ভিউটা চেক করো, কি সুন্দর ভিউ ভাই, কি সুন্দর ভিউ। টাইপের ডাস্টবিন দেখলাম, যে ডাস্টবিনটা পুরোটাই আর কি বেত দিয়ে তৈরি। এবার বুঝতে পারছি নর্থ ইস্টকে কেন ক্লিনেস্ট প্লেস ইন দ্য হোল এশিয়া বলা হয়। নর্থ ইস্ট ক্লিনেস্ট কিনা এটা তো আমি জানি না, কিন্তু এইটুকু জানি কি নর্থ ইস্ট ভাই বহুত পরিষ্কার। আর সেরকমই একটা জায়গা হলো ওয়ার্ডস লেক, যেটা আমাদের আগামী সাইট সিন। আমাদের পরবর্তী ডেস্টিনেশন হলো ওয়ার্ডস লেক। এই লেকের চার্জ হলো অ্যাডাল্টদের জন্য 20 টাকা, চাইল্ডদের জন্য মানে 6 থেকে 12 বছরের জন্য 10 টাকা, আর প্রতিবন্ধীদের জন্যও 10 টাকা। মঙ্গলবার ছাড়া সব দিনে এই লেক মোটামুটি খোলা থাকে। ব্রিটিশ কমিশনার স্যার উইলিয়াম ওয়ার্ডস এই লেকটা বানানোর প্রপোজাল দিয়েছিলেন, সেই থেকে এই লেকের নাম হচ্ছে উইলিয়াম ওয়ার্ডস লেক অথবা ওয়ার্ডস লেক। একটু মোটামুটি বেশ সুন্দর, আর ট্যুরিস্টদের জন্য কিন্তু একটা ভালো জায়গা, আর ট্যুরিস্টরাও আসছে, প্রচুর ট্যুরিস্ট আসছে আশেপাশ থেকে। মানে যে সকাল থেকে জায়গাগুলো ঘুরছি না, এই জায়গাগুলো খুবই মনোরম এবং খুব ফটোজেনিক। মানে এমন জায়গা, এগুলোর পেছনে হয়তো কিছু গল্প লুকিয়ে আছে, যেগুলো খোঁজার জন্যই এখানে আসা আর কি। জেনে এই লেকটা ভালো, ভিউও খুব ভালো, কিন্তু একটা জিনিস, করার মতো অ্যাক্টিভিটি তেমন কিছু নেই, শুধু বোটিং আছে আর গান বাজনা হচ্ছে এখানে, এটাই শুধু এই লেকটা। আর খুব ট্যুরিস্ট আসছে, এটা তো মানতে হবে, হ্যাঁ এটা ট্যুরিস্ট স্পট। একটা জিনিস খুব ইন্টারেস্টিং, যেটা হচ্ছে এরকম জিমের ইকুইপমেন্টস, এগুলো আউটডোর জিম সেট। যারা জিম ফ্রিক তাদের জন্য এখানে আসলে কোনো অসুবিধা নেই। কেন আমি তোমাদের এক্ষুনি দেখাচ্ছি। জিম পার্ক যদি আমাদের কলকাতায় থাকে না, মানে তাহলে তো আমাদের ঘরের সামনে যে জিমগুলো, ওরা ভাই ওদের ব্যবসা উঠে যাবে। সিরিয়াসলি বলছি, মানে যে ইকুইপমেন্টসগুলো এখানে লাগানো আছে প্রপার, প্রত্যেকটা বডি পার্ট টার্গেট করছে, শোল্ডার, বেঞ্চ প্রেস সবগুলো আছে। কিন্তু একটা জিনিস, হ্যাঁ প্রোগ্রেসিভ ওভারলোডিং করতে পারবে না। শিলং বেড়াতে এসছি আর পুলিশ বাজার যাবো না, এমনটা কি হতে পারে? তাই আমাদের পরবর্তী সাইট সিন হলো পুলিশ বাজার। গাইস চলে এসেছি ফুচকা খেতে পুলিশ বাজারে, দেখি শিলংয়ের ফুচকা কীরকম হয়। ফুচকাটা ভালোই, কিন্তু ফুচকার গন্ধটা আলাদা, প্লাস ওদের যে তেঁতুল জলটাও আলাদা, আলু মাখা স্টাইলটা আলাদা, আর ফুচকাগুলো খুব ছোট ছোট। বললাম একটু বড় বড় দাও, কিন্তু না ভাই, ছোট ছোটই দেবে। যারা শিলং আসবে তাদেরকে আমি বলে দিই, শিলংয়ের হচ্ছে পুলিশ বাজার যেটা, সেটাই হচ্ছে সেন্টার পয়েন্ট, ঠিক আছে? তো হোটেল টোটেল নিলে চেষ্টা করবে এটার কাছাকাছি এরিয়াতেই নিতে। পুলিশ বাজারে থাকার কতটা সুবিধা দেখো, প্রত্যেকটা দোকান, প্রত্যেকটা ব্র্যান্ডের দোকান এখানে আছে, ডিডাস, এখানে সব কিছু, প্রত্যেকটা দোকান এখানে শিলংয়ের পুলিশ বাজারের কাছে আছে। তো তাই জন্যই তোমাদেরকে বলছি, পুলিশ বাজারের কাছে যদি তোমরা হোটেল নাও, খাওয়া দাওয়ার তো কোনো প্রবলেম হবেই না, উল্টে সব কিছু জিনিস অ্যাভেলেবিলিটি পেয়ে যাবে এখানে, মানে ওষুধ সব কিছু। আমাদের ওখানে এসপ্ল্যানেডের মতো এটা জায়গাটা, সামনে পুরো মল, এখানে টাইম স্কোয়ারের মতো বিলবোর্ড চলছে, সব কিছু চলছে, খুবই জমজমাট যেমন দেখতে পাচ্ছ, লোকে লোকাময়, আর চারিপাশে শুধু দোকানই দোকান। পুলিশ বাজারে সন্ধে 5:30টার সময় ভিড়টা দেখো জাস্ট একবার। সব জিনিসের দাম এই কারণে বেশি, কারণ এখানে বিভিন্ন রকমের ব্র্যান্ড যেমন দেখতে পাচ্ছ আশেপাশে আছে। শহরের মেনলি সেন্টার এরিয়াই হচ্ছে এটা। গাইস পুলিশ বাজার ঘুরে নিলাম, আর আজকের দিনটা এখানেই শেষ করতে হবে, কারণ খুবই টায়ার্ড হয়ে গেছি। সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি, বলতে গেলে গুয়াহাটি থেকে নন স্টপ এখানে প্রত্যেকটা সাইট সিন কভার করে আর কি খুব টায়ার্ড হয়ে গেছি। আজকের দিনটা এখানেই শেষ করতে হবে, কারণ কালকে আবার সকালবেলা বেরোনোর আছে। শিলংয়ের মতো একটা পাহাড়ি শহরে একটা দিন কাটিয়ে খুব ভালোই লাগলো। কালকের দিনটাও শিলংয়েই থাকবো, আর শিলংয়ের কিছু অদ্ভুত সুন্দর সাইট সিনগুলোও কভার করবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আপাতত আজকের জন্য এতটাই থাকলো, শিলংয়ের প্রথম পর্ব এখানেই শেষ করছি।